এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাই। সন্ধে 7টা মানেই এক্সপ্রেস অনলাইন। এক্সপ্রেস অনলাইনে আমরা প্রত্যেক দিন যে বিষয়গুলো আপনাদের কাছে তুলে আনছি, প্রত্যেকটি জ্বলন্ত এক একটি বিষয়, সমসাময়িক, প্রাসঙ্গিক তো বটেই। কারণ এই সময়টাতে আমাদের চারপাশে কি ঘটছে, আমাদের এই শহরের চারপাশে কি ঘটছে, সাধারণ মানুষের কি সমস্যা, সেই পাবলিক ইস্যুগুলোকে তুলে এনে আমরা আলোচনা করি আপনাদের সঙ্গে। আপনারা আলোচনায় অংশগ্রহণ করেন আমাদের সঙ্গে, এবং এটা একটা কিভাবে একটা সুষ্ঠু সমাধান করা যায় এবং সুষ্ঠু দিকে সমাজটাকে নিয়ে যাওয়া যায়, সেই রকম জ্বলন্ত ইস্যুগুলো নিয়ে আমরা আলোচনা করি এই এক্সপ্রেস অনলাইনে। সেরকমই আজকের যে বিষয়টা, সেটাও খুব প্রাসঙ্গিক মনে হয়েছে আজকে আলোচনা করার জন্য। এই কারণে বেশ কিছুদিন ধরেই, মানে কিছুদিন কেন বলবো, বেশ দীর্ঘ কয়েক বছর ধরে এটা দুর্গাপুরের একটি জ্বলন্ত ইস্যু। শুধু দুর্গাপুর নয়, এই রাজ্যের বিভিন্ন জায়গায় জমি দখলকে কেন্দ্র করে, সরকারি জমি দখল হোক বা অন্যান্য জমি দখল হোক এবং সেখান থেকে উচ্ছেদ, এবং যারা সেখানে থাকছেন তারা পুনর্বাসনের দাবিতে উল্টে যে বিক্ষোভ আন্দোলন করছেন, এই সমস্ত কিছু নিয়ে একটা যেন জট পাকানো অবস্থা দাঁড়িয়েছে আমাদের গোটা রাজ্যেই। দুর্গাপুরে এটা বেশ জ্বলন্ত সমস্যা এই কারণেই বলছি, এখানে যেহেতু ডিভিসি রয়েছে, ডিভিসির বিভিন্ন জায়গা রয়েছে, সেই জায়গাগুলোতে বহু বছর ধরে কিছু মানুষ সেখানে বসবাস করে। ডিভিসি এখন যখন প্ল্যান্ট করতে, ওখানে নতুন করে একটা প্ল্যান্ট করতে যাচ্ছে, তখন তাদের জায়গার প্রয়োজন হচ্ছে। আমরা বলছি যে শিল্প আমাদের দরকার, কলকারখানা আমাদের দরকার, তাই ডিভিসির যেটা করতে যাচ্ছে সেটা কিন্তু খুবই প্রাসঙ্গিক, যে ডিভিসি তার জায়গায় একটা নতুন প্ল্যান্ট করতে যাচ্ছে, কিন্তু অলরেডি সেই যে জায়গাটাতে ডিভিসি প্ল্যান্টটা করতে যাচ্ছে সেখানে অলরেডি 50, 60, 70 বছর ধরে বেশ কিছু মানুষ সেখানে বসবাস করছে। এখন ওই জায়গাটাতে প্ল্যান্টটা করতে গেলে আপনাকে ডিভিসিকে উচ্ছেদ করে তবেই সেখানে প্ল্যান্টটা করতে হবে। এখন এদিক থেকে যারা সেখানে বসবাস করছেন তাদের কথাটাও একটা শোনার মতন কথা, কেননা তারা 50, 60, 70 বছর ধরে সেখানে বসবাস করছেন। এখন তারা বলছেন যে আমাদের কাছে ভোটার কার্ড আছে, আমাদের কাছে আধার কার্ড আছে, আমরা নির্দিষ্ট একটি পার্টিকে ভোট দিই, সুতরাং আমাদের যখন সবকিছু রয়েছে, আমরা যখন এই রাজ্যেরই নাগরিক, আমরা অন্য কোনো রাজ্য থেকে আসেনি, তখন এই এতদিন থেকে যখন বললো না, হঠাৎ করে একটা প্ল্যান্ট হবে বলে আমাদেরকে এই যে একটা উচ্ছেদ করে দিচ্ছে, এখন আমরা ভিটে মাটি হারিয়ে কোথায় যাব? আমাদের এইখানেই তো কাজকর্ম করে খেতে হয়, সেটাও একটা ভ্যালিড পয়েন্ট। তাহলে এখন কি হবে? উচ্ছেদ হবে নাকি পুনর্বাসন হবে? আজকের বিষয় সেটাই, উচ্ছেদ না পুনর্বাসন। এবং সেই আজকের এই আলোচনাটাতে আমরা আলোচনা করব বলে যার সঙ্গে আজকে অতিথি হিসেবে আমরা এখানে যাকে নিয়ে এসেছি, তিনি হচ্ছেন অরিন্দম নায়েক। অরিন্দম, পরিচয় দেওয়ার আগে অরিন্দমকে আগে স্বাগত জানিয়ে নিই, তারপরে পরিচয় দিচ্ছি যে অরিন্দম কি জন্য আজকে এখানে। নমস্কার অরিন্দম, স্বাগত জানাই এক্সপ্রেস নিউজে আজকের এই অনলাইন অনুষ্ঠানে তোমাকে। অরিন্দম, এবার বলি, অরিন্দম হচ্ছে দুর্গাপুর ভূমি উচ্ছেদ রক্ষা কমিটির প্রেসিডেন্ট। এই দুর্গাপুর ভূমি উচ্ছেদ রক্ষা কমিটিটা কি সংগঠন না, যখন এই যে আমি এই যে জায়গাটা বলছিলাম, যে জায়গাটাতে ডিভিসি, ডিটিপিএস এর যে মায়াবাজারের একটা বস্তি অঞ্চল রয়েছে, বেশ অনেকটা জায়গা জুড়ে অনেক মানুষ সেখানে বাস করে, যখন
সেই জায়গাটাতে ডিভিসি নতুন প্লান্ট করবে বলে ঠিক করলো এবং সেই জায়গার মানুষকে উচ্ছেদ করবে বলে শুরু করলো। যখন সেখানে মানুষজন বলল যে আমরা এখান থেকে উঠতে পারবো না, কেননা আমাদের মাথার উপরে একটা ছাদ দরকার, একটা পুনর্বাসন দরকার। দীর্ঘদিন যখন এটা চলতে থাকলো তখন সেখানে একটা কমিটি গড়ার প্রয়োজন পড়লো, যেটা করলো অরিন্দম নায়ক, সেখানকার একজন লোকাল ছেলে, সে এই কমিটিটা করলো। এইবার পরের যে ঘটনাগুলো ঘটেছে, যা কিছু ঘটেছে, আমরা অরিন্দমের কাছ থেকে জানবো, আলোচনা করব এই বিষয়টাতে আর কে জড়িয়ে রয়েছে, কি ভাবে জড়িয়ে গেছে মানুষগুলো, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে অরিন্দমের সঙ্গে আলোচনা করব। প্রথমেই অরিন্দম, তোমাকে একটা জিনিস বলি, যে প্রথম প্রশ্নটা আমার এটাই হবে যে ডিভিসির জায়গাটা তো ডিভিসির, হ্যাঁ জায়গা ডিভিসির, এই যে মানুষগুলো এখানে রয়েছে তারা ডিভিসির জায়গার উপরেই রয়েছে। হ্যাঁ, ডিভিসি জায়গার উপরে রয়েছে। কতদিন ধরে রয়েছে? দেখুন, এইখানকার মানুষজন প্রায় 50 থেকে 70 বছর আগে আগে ওরা এসেছে এবং 50 থেকে 70 বছর ধরে ওখানে বসবাস করছে। আচ্ছা, এই প্ল্যানটা হওয়ার কথা ডিভিসি কখন বললো তোমাদেরকে? 2022-এ ডিভিসি ফার্স্ট টাইম নোটিশ দিল যে এখানে আমাদের একটা 800 মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট হবে, বস্তি নিজেরা ভেঙে নাও, না আমরা বস্তি ভেঙে দেবো। এবার আমি বলি যে ধরো ডিভিসির জায়গা, ডিভিসি বলতেই পারে যে এখানে যারা বসবাস করছে তাদেরকে উচ্ছেদ করার জন্য বা বলার জন্য, তো এক্ষেত্রে ডিভিসির তো কোনো রকমের কোনো অন্যায় নেই, কিন্তু মানে মানুষজন কি বলছে, ওখানকার মানুষজন কি বলছে? দেখুন, ডিভিসির অন্যায় নেই বলাটা ঠিক না, কারণ ডিভিসি ওখানে পাওয়ার প্ল্যান্ট করতে এসছে, আমরাও চাই পাওয়ার প্ল্যান্ট হোক। পাওয়ার প্ল্যান্ট হলে দুর্গাপুরের সাথে সাথে সারা পশ্চিমবঙ্গের উন্নতি হবে। কিন্তু শিল্পের নামে গরিবের উপর অত্যাচার, এটা আমরা শিক্ষিত সমাজকে মেনে নিতে পারবো না। এটা কেন বলছো তুমি? শিল্পের নামে গরিবের অত্যাচার এই জন্য বলছি যে ওখানে 50 থেকে 60 বছর 70 বছর ধরে যারা বসবাস করছে সেই টাইমেও ডিভিসি করছে। আচ্ছা, এই যে 50 থেকে 60 বছর ওখানে বসবাস করলো, তখন ডিভিসি কেন তাদেরকে বললো না উঠে যেতে? হ্যাঁ কারেক্ট, আমাদের ওই কথাটাই যে তারা যখন 50-60 বছর ধরে ওখানে বসবাস করছে, যখন তারা বাড়ি ঘরগুলো বানাচ্ছে, কেউ লোন নিয়ে, কেউ কষ্ট করে, কেউ ভিটে বাড়ি অন্য জায়গায় যারা ছিল বিক্রি করে এখানে এসে বসবাস করছে, তখন ডিভিসি কেন অবজেকশন করলো না যে আপনারা এখান থেকে চলে যান? কেন করলো না? তখন করলো না কারণ ডিভিসি এই সমস্ত গরিব মানুষগুলোকে নিজেদের কাছে কাজে লাগিয়েছে, নিজেদের বাগান পরিষ্কার করিয়েছে। যারা ওইখানকার মহিলারা আছে, 99% মহিলারা ডিভিসির অফিসার বাবুদের বাড়িতে গিয়ে কাজের মাসির কাজ করে। এখন তাদের প্রয়োজন ফুরিয়েছে, তাই এখন ইউজ অ্যান্ড থ্রো পেনের মতন তাদেরকে বলছে ফেলে দেবো। কিন্তু ডিভিসিকে বুঝতে হবে যে এটা ওয়েস্ট বেঙ্গল সরকার, এটা ইউপির সরকার নয়, এটা বিজেপির সরকার নয়। আমাদের মা মমতাময়ী, অন্নপূর্ণা দেবী, মমতা ব্যানার্জির এখানে সরকার চলে, এটা আমাদের বিজেপির সরকার চলে না যে যোগীর মতন যখন খুশি এসে বুলডোজার নিয়ে এসে গরিব মানুষগুলোর উপরে চালিয়ে দেবো, তাদেরকে এখান থেকে ভাগিয়ে দেবো। তো আমাদের এখানে অন্নপূর্ণা দেবী মায়ের রাজ্য, এই রাজ্যে আমরা এইভাবে অন্যায় আমরা মানবো না। আমরা চাইছি প্ল্যান্ট হোক। তোমরা কি চাইছো? আমরা চাইছি প্ল্যান্ট হোক, কিন্তু প্ল্যান্ট হওয়ার আগে এই গরিব মানুষগুলো তো তোমাদেরকে চলে যেতে হবে। হ্যাঁ, আমরা নিশ্চয়ই চলে, আমাদের ঘর নিজেরা আমরা দাঁড়িয়ে থেকে ভেঙে দেবো, কিন্তু তার আগে আমাদের এই সমস্ত গরিব মানুষ, এই যে এখানে হাজার হাজার মহিলা আছে, হাজার হাজার 16 বছর 17 বছরের মেয়েরা আছে যারা এখানে পড়াশোনা করেছে, যাদের প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড এখানে অলরেডি আছে। আজকে আমরা কাউন্সিলর ভোট দিয়ে কাউন্সিলর করেছি, এমএলএ করেছি, সাংসদ করেছি, মন্ত্রী করেছি। আচ্ছা, তুমি বললে মমতাময়ী মা তার সরকার এখানে চলে, সেই জায়গায় যোগী সরকারের মতো বুলডোজার চলবে না, ঠিক আছে? এটা তুমি বললে তো, তাহলে এই মায়ের সৈনিক যারা রয়েছেন তারা কি করছেন, তোমাদের পাশে নেই কেন? দেখুন, মায়ের সৈনিক যারা আছেন তারা আমাদের সাথে প্রথম থেকে ছিল, এখনো জানি না কি অদৃশ্য শক্তি তাদের মধ্যে, কিভাবে ওদেরকে আমাদের কাছ থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। এবার তৃণমূলের ঝান্ডা ধরে কিছু তোলামূলও আছে, মানে যারা অভিষেক ব্যানার্জিকে এবং মমতা ব্যানার্জিকে বদনাম করছে। সবাই আমরা তৃণমূল। তুমি কি তৃণমূল পার্টির সঙ্গে যুক্ত? হ্যাঁ, আমি তৃণমূল পার্টির সঙ্গে যুক্ত। আমি এখানকার মানুষগুলো কি বিজেপি করে, যার জন্য মানে এই জিনিসটা হচ্ছে? ওখানকার প্রত্যেকটা বস্তির মানুষ প্রত্যেকে তৃণমূল কংগ্রেস করে। আচ্ছা, প্রত্যেকে তৃণমূল কংগ্রেস করে। এবং আমি দুর্গাপুর, আমি পশ্চিম বর্ধমানের অল ইন্ডিয়া মমতা মহাসংঘ সেক্রেটারি, টিএমসি। আচ্ছা, আমাদের রাজ্যসভার সাংসদ মা মমতা বালা ঠাকুর। তাহলে তুমি বললে যে তৃণমূলের কিছু তৃণমূলে তোলাবাজ রয়েছে। হ্যাঁ, তৃণমূলে তোলাবাজ আছে, তারা পার্টিটাকে বদনাম করছে। তারা রাত্রিবেলা করে বিজেপি, দিনের বেলা করে তৃণমূল। এবং তৃণমূলের
ভালো। এটা শোনা যাচ্ছে যে তোমাদের এই যে গন্ডগোলটা, এটা কিন্তু তৃণমূলের গোষ্ঠীকোন্দল বলেও কিন্তু অনেক জায়গাতে মানে শোনা যাচ্ছে। এটা কত দূর সত্যি? তৃণমূলের কোনো গোষ্ঠী নেই, তৃণমূলের সঙ্গে তোলামূলের দ্বন্দ্ব চলছে, তৃণমূলের সঙ্গে বিজেপির দ্বন্দ্ব চলছে। যারা তোলামূল করে তারা কখনো তৃণমূল করতে পারে না। তৃণমূল করে প্রত্যেকটা গরিব মানুষ, তৃণমূল করে প্রত্যেকটা গরিব মানুষ, প্রত্যেকটা খেটে খাওয়া মানুষ। আর যারা তোলামূল করে তারা বালির ব্যবসা করছে, ছায়ের ব্যবসা করছে, বোল্ডারের ব্যবসা করছে, কয়লার ব্যবসা করছে। তাদের সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। তারা তৃণমূলের পাওয়ারে থাকতে পারে, টাকা পয়সার বিনিময়ে তারা পদ পেতে পারে। তৃণমূলের পাওয়ারে থেকে তোলাবাজি করছে তুমি বলছো, তৃণমূলে তারা নেই বলছো, দুটো কিরকম একটা কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে না কথাটা? দেখুন, যেহেতু আমাদের 37 নম্বর ওয়ার্ডে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ছিলেন মাননীয় সৌরভ মণ্ডল মহাশয়, এবং 36 নম্বরের প্রাক্তন কাউন্সিলর এখন আছেন মাননীয় লোকনাথ দাস। 2023 আগস্টে যখন আমরা আন্দোলনটা চালু করলাম, তার আগে যে সমস্ত বস্তিবাসী আমার কাছে এসেছিলেন, আমি বললাম মায়েরা তোমরা আগে কাউন্সিলর কাছে যাও, যেখানে কাউন্সিলর আছে আমরা সব ভোট দিয়েছি, ওনার কাছে যাও, ওরা নিশ্চয়ই তোমার সমাধান করবো। যে আমরা সব জায়গায় ঘুরে এসেছি, ওরা আমাদেরকে তাড়িয়ে দিয়েছে। কি মানে তাদের অবস্থা কি এখন যারা ওখানে রয়েছে, যাদের উচ্ছেদের কথা বলা হচ্ছে, তাদের অবস্থাটা কি এখন? তারা কান্নাকাটি করছে, কেউ কেউ ঘর ভাড়া খুঁজছে, তারা একদম ভেঙে পড়েছে। কেউ ভ্যান চালিয়ে খায়, কেউ লোকের বাড়িতে কাজ করে খায়। হাজব্যান্ড যদি ভ্যান চালাচ্ছে, ওনার ওয়াইফ ডিবিসির বাড়িতে কারো না কারো ঘরে কাজ করছে। এবার আপনারা বলুন, এই শিক্ষিত সমাজই বলুক, এখানে তো আপনার চ্যানেলে শিক্ষিত সমাজ সবাই দেখছে, একটা মহিলা একটা অফিসার বাড়িতে কাজ করে 500 থেকে 1000 টাকা পায়, ভ্যান চালিয়ে ওনার হাজব্যান্ড পাচ্ছে 2 থেকে 3000 টাকা বা 5000 টাকা। এই টাকাতে তারা সংসার চালাবে না ভাড়া বাড়ি খুঁজে ভাড়া বাড়িতে থাকতে পারবে? আচ্ছা, আমরা অরিন্দমের সঙ্গে আরো কথা বলার আগে এখানকার যে পরিস্থিতি এবং অরিন্দম যে ঘটনাক্রম বলেছে, সেই ঘটনাক্রম সাজিয়ে, আমরা জানি না এর সত্য মিথ্যে এই সমস্তগুলো আমরা কিন্তু এক্সপ্রেস নিউজ যাচাই করতে যাইনি। অরিন্দম যেটুকু বলেছে যে ওখানে কি কি হয়েছে, বিগত দিনে কি কি হয়েছে, এই ভূমি রক্ষা কমিটি, উচ্ছেদ, পুনর্বাসনের দাবি, এই সমস্ত কিছু নিয়ে এই কয়েক বছর ধরে যাবতীয় যা কিছু ঘটেছে অরিন্দমের কথা মতো, সেইটা নিয়ে আমরা একটি বিশেষ প্রতিবেদন এক্সপ্রেস নিউজকে একেবারে গ্রাউন্ড জিরো থেকে একটা প্রতিবেদন আমরা তুলে এনেছি আপনাদের কাছে। সেই প্রতিবেদনটা আপনাদেরকে দেখাবো, তারপরে আবার আমরা আলোচনায় ফিরে আসছি। দুর্গাপুরের মায়াবাজারে ডিবিসি 1966-তে ডিটিপিএস গড়ে তোলে। প্রায় বছর 3 ধরে উৎপাদনহীন হয়ে পড়ে রয়েছে ডিবিসির কারখানা। সম্প্রতি ডিবিসি নতুন 800 মেগাওয়াটের একটি ইউনিট গড়ার প্রক্রিয়া শুরু করেছে। সেজন্য মায়াবাজার ডিটিপিএস কলোনি সংলগ্ন এলাকার দখলদারদের এলাকা ফাঁকা করার নোটিশ দিয়েছে ডিবিসি কর্তৃপক্ষ। কিন্তু এই এলাকায় বিগত 50 থেকে 60 বছর ধরে 637টি ঘরে প্রায় 5000-এরও বেশি লোক বসবাস করেন। তাদের দাবি, এতদিন পর উচ্ছেদ হলে তারা কোথায় যাবেন? ওঠে পুনর্বাসনের দাবি। প্রতিবাদে সেই সব বাসিন্দারা দুর্গাপুর ভূমি উচ্ছেদ প্রতিরক্ষা কমিটি গড়ে তুলে পুনর্বাসনের দাবি নিয়ে আন্দোলন শুরু করেছে। 2022 সালে প্রথম এলাকাবাসীকে জায়গা ছেড়ে দেওয়ার নোটিশ দেয় ডিবিসি। তখন থেকেই পুনর্বাসনের দাবি তোলে দুর্গাপুর ভূমি উচ্ছেদ প্রতিরক্ষা কমিটি। চলে লাগাতার আন্দোলন, 27 দিন অনশন করে এলাকার মানুষ। প্রতিবাদ করায় বিক্ষোভের নেতৃত্ব দেওয়া অরিন্দম নায়েককে মারধরেরও অভিযোগ ওঠে এলাকারই তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, বর্তমানে প্রতিবাদ করতে গিয়ে রাস্তায় নেমেছে মহিলা থেকে কিশোর শিশুরাও, আর সেই প্রতিবাদে গিয়েই আক্রান্ত হয়েছে মহিলারাও, এমনটাই অভিযোগ। ইতিমধ্যে সীমানা পাঁচিল দেওয়ার সময় একাধিকবার কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি জমা দেয় তারা। বিভিন্ন রাজনৈতিক দল ও আন্দোলনকারীদের দাবিকে সমর্থন জানিয়ে পাশে থাকার বার্তা দিয়েছে। আজ এখানে 50 বছর 60 বছর ধরে যে সমস্ত বস্তিবাসী আছে, তারা যাবে কোথায়? তাদের প্রত্যেকটা বাড়ির লোক আপনাদের মতন ডিবিসি অফিসারদের বাড়িতে, আর ডিবিসি যারা কাজ করেন সেই সাহেব বাবুদের বাড়িতে বাসন মেজে রান্না করে তারা খায়। আজকে তারা যাবে কোথায়? যেদিন আজ থেকে 20 বছর 30 বছর আগে কারো। এদিকে চলছে পাঁচিল গড়ার কাজ। অভিযোগ, ওই বস্তি এলাকাকে কেন্দ্র করে আশেপাশে প্রায় 5টি গ্রামের বাসিন্দাদের এক অংশ মুনাফার লোভে ডিবিসি কর্তৃপক্ষকে মদত দিচ্ছে এবং বস্তি উচ্ছেদের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করছেন ভূমি উচ্ছেদ প্রতিরক্ষা কমিটির নেতা অরিন্দম নায়েক। तो इस सिस्टम को चेंज करिए,
और ये जो डीबीसी प्लांट होने वाला है भगवान करके हो, हम लोग भी चाहते हैं हो, और होने का पहले जितना बस्ती है, जितना गरीब आदमी है, सबको घर दो, उसके बाद प्लांट बनाओ। और डीबीसी में जितना पॉल्यूशन होता है, ये पॉल्यूशन हर घर खाता है, जैसे गांव लोग खाता है, कॉलोनी लोग खाता है, और सब बस्ती का आदमी भी खाता है। ये छाई, ये डस्ट, हम लोग जितना साल हम लोग उम्र है, मेरा 35 ईयर्स उम्र है, 35 साल में उम्र हो रहा, 35 साल से हम ये डस्ट खा रहे हैं। সমগ্র ঘটনার প্রেক্ষিতে সাংসদ কীর্তি আজাদ ও মন্ত্রী প্রদীপ মজুমদার সাংবাদিক বৈঠক করে বলেছিলেন পুনর্বাসন ছাড়া সরকারি জমি থেকে উচ্ছেদ বেআইনি, কিন্তু এর পরেও ডিবিসি কর্তৃপক্ষ পুনর্বাসন দিতে রাজি নয়। এখন প্রশ্ন, এতগুলো মানুষের ভবিষ্যৎ কি? কোথায় ঠাঁই পাবে এই সহায় সম্বলহীন মানুষগুলো? ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। আমরা দেখছিলাম এই বিশেষ প্রতিবেদন। অরিন্দম আমাদেরকে যা জানিয়েছিল সেটার উপরে ভিত্তি করেই আমরা এই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম। এখন এটা একটা খুব বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এই জায়গায় যে উচ্ছেদ হবে না পুনর্বাসন, এবং পুনর্বাসন দিতে গেলে যা যা কিছু আশ্বাস এতদিন পর্যন্ত পাওয়া গেছে, ধরুন কিছুক্ষণ আগে এই প্রতিবেদনেই শুনছিলাম যে কীর্তি আজাদ, প্রদীপ মজুমদার থেকে শুরু করে সকলেই কিন্তু ওনাদেরকে আশ্বাস দিয়েছেন, এরকমই শুনলাম, সেরকমই কি? হ্যাঁ, আমরা যখন 27 দিন আমরণ অনশনে বসেছিলাম তখন মাননীয় আমাদের সাংসদ কীর্তি আজাদ স্যার, মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার মহাশয়, ওনার দুজনেই প্রেস মিডিয়ার কাছে সবার কাছে বলেছিলেন যে ভূমি উচ্ছেদ আমরা করতে দেবো না, ডিবিসি প্ল্যান করছে করুক, কিন্তু প্ল্যান্টের নামে গরিবের উপর অত্যাচার আমরা করতে দেবো না, ইউপির মডেল আমরা এখানে আনবো না, সবাইকে পুনর্বাসন দিয়ে তারপর প্ল্যান্ট হবে। যদি ডিবিসি বেশি বাড়াবাড়ি করে, যদি গুন্ডাগার্দি করে, তাহলে আমরা আইনি ব্যবস্থা নেবো এবং ডিবিসি চেয়ারম্যানকে আমি নিজে জেলে ঢোকাবো। এটা আমাদের সাংসদ, মাননীয় সাংসদ কীর্তি আজাদ স্যার বলেছিলেন, এবং ওনার আশ্বাসের ভর করে আমরা যত এখানে গরিব মানুষজন আছেন তার সকলে বিশ্বাস করে আমরা এখনও পর্যন্ত আছি যে যখন আমাদের বাড়িগুলো ভাঙতে আসবে, সোনার বস্তি ভাঙতে আসবে, তখন আমাদের মাননীয় সাংসদ কীর্তি আজাদ মহাশয় এবং প্রদীপ মজুমদার সবার আগে এসে বুলডোজারের সামনে দাঁড়াবে। সেটা ওনারা বলেছিলেন এবং তোমরা এই আশাতে আছো যে ওনারা যেদিন বুলডোজার চলবে, অর্থাৎ আজকে বোধহয় তুমি আমাকে বলছিলে যে ওখানে ডিবিসি আলটিমেটাম দিয়ে দিয়েছে 25শে মার্চের মধ্যে তোমাদের ওখান থেকে খালি করে দিতে হবে। এই পরিস্থিতিটারই তোমরা কি ঠিক করেছো যে তোমরা কি খালি করে দেবে নাকি আন্দোলন জারি থাকবে? না, আমাদের আন্দোলন জারি থাকবে। দেখুন, আমরা আন্দোলন করেছি, এর জন্য ডিবিসি কর্তৃপক্ষ আমাদের অনেক ঝুড়ি কেস দিয়েছে, আমরা আরও কেস খেতে রাজি আছি, কিন্তু আপনারা বলুন এই যে গরিব মানুষগুলো যারা আছে তারা কোথায় যাবে? তারা যদি আজকের ডেটে ভেবে নিন এত মানুষ উঠে গিয়ে কোনো বাস স্ট্যান্ডে যায়, থাকতে দেবে না, যদি দুর্গাপুর স্টেশনে যায় ওখানে যেই সমস্ত ভিখারিরা আছে তারা থাকতে দেবে না, কোনো ক্লাব থাকতে দেবে না, কোনো মাঠে থাকতে দেবে না, থাকবে কোথায়? কোন জঙ্গলের মধ্যে তারা থাকবে? আর আজকে এই এত রেফ হচ্ছে, যারা রেপ করছে তারা তো কোনো পার্টির নয়, তারা বিজেপি, তৃণমূল, কংগ্রেস, সিপিএম নয়, তারা রাক্ষস। তো এত মহিলারা আছে, এত গরিব মানুষরা আছে, তারা তাহলে কার কাছে যাবে, কার কাছে তারা বিচার পাবে? তো আমাদের মা অন্নপূর্ণা দেবী মমতা ব্যানার্জির কাছে সম্পূর্ণ আস্থা আছে যে উনি আমাদের কিছু না কিছু ব্যবস্থা করবে। ধরো কিছু না কিছু এই যে বললে ব্যবস্থা করবে, তোমরা কি কালীঘাটে বা মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টি যখন দেখলে যে এই স্তরে হচ্ছে না, তখন গিয়ে কি তার কাছে জানানোর কথা তোমাদের মনে হয়েছে বা জানিয়েছিলে? হ্যাঁ, আমরা জানিয়েছিলাম, আমরা বারংবার চিঠিও করেছি মুখ্যমন্ত্রী। না, আমরা সেরকমভাবে কোনো উত্তর পাইনি, কিন্তু আমরা জানি ওনাদের সেনাপতিরা আমাদের দুর্গাপুরে বসে আছেন, কীর্তি আজাদ স্যার, প্রদীপ মজুমদার স্যার, ওনারা বসে আছেন, তারা আমাদের আশ্বাস দিয়েছিলেন যে তোমাদের সাথে আমরা আছি, তোমরা চিন্তা করো না, এবং তারা ওটা বারংবার বলেছে, প্রত্যেকটা সভাতে বারংবার বলেছে যে বস্তিবাসীর সাথে আমরা আছি। তোমরা কি এই আলটিমেটামের পর তাদের সাথে যোগাযোগ করেছো? হ্যাঁ, আলটিমেটামের পরও তাদের সাথে যোগাযোগ করেছি, তারা বারংবার আমাদের প্রতিশ্রুতি দিয়েছে যে তোমাদের সাথে আমরা আছি, পুনর্বাসন ছাড়া ভূমি উচ্ছেদ হবে না। আচ্ছা, আরেকটা জিনিস বলো যে এক্ষেত্রে আমরা এতক্ষণ কথা বলছিলাম যে শাসক দল বা তোমরা যে দলটা করো তাদের সবাইকে নিয়ে বিরোধী দলের কি ভূমিকা এখানে? দেখুন, বিরোধী দল বলতে আমাদের এখানে আছে সিপিএম এবং বিজেপি। সিপিএমে যখন পঙ্কজ রায় সরকার ছিলেন তখন, আচ্ছা একটু তোমাকে আমি
থামাবো, কেননা আমরা এখন ফোনে পেয়েছি স্বরূপ মণ্ডল, 37 নম্বর ওয়ার্ডের যিনি প্রাক্তন কাউন্সিলর তোমাদের ওখানকার। একটুখানি কথা বলি। হ্যালো, হ্যাঁ নমস্কার দাদা, এক্সপ্রেস নিউজে স্বাগত জানাই আপনাকে। গুড ইভিনিং। হ্যাঁ, গুড ইভিনিং দাদা। বলছি যে এখানে আমাদের স্টুডিওতে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, উচ্ছেদ না পুনর্বাসন, এখানে অরিন্দম নায়েক এসেছেন আমাদের সঙ্গে কথা বলতে, এবং এটা ওই যে ডিভিসির যে জায়গাটা রয়েছে মায়াবাজার এলাকায়, ওখানে যে ডিভিসির প্লান্ট হবে এবং তার জন্য যে উচ্ছেদ হবে, এবং এরা যে পুনর্বাসনের জন্য দাবি করছেন, এটা নিয়ে আপনারা কি, মানে আপনাদের অবস্থানটা ঠিক কি, আমরা একটু জানতে চাইছিলাম। দেখুন, পুনর্বাসন নিয়ে আমরাও ম্যানেজমেন্টের সাথে কথা বলেছি, একবার নয় 5-6 বার বলেছি, প্রয়োজনে আমরা চেয়ারম্যানের সাথেও কথা বলেছি। ঠিক আছে, তো সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম ওদের পুনর্বাসন নেই। সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম নেই পুনর্বাসনের, এটাই বলছেন তো? এটা মানে সেন্ট্রালের ম্যানেজমেন্ট বলছেন, ডিবিসি বলেছে। ডিবিসি। তো আমরা এখনো পর্যন্ত লড়াই চালিয়ে যাচ্ছি। আচ্ছা ধরুন দাদা, আমি একটা জিনিস বললাম, এরা তো সব আপনাদেরই মানে দলের লোকজন হোক বা ধরুন আপনার এলাকার লোকজন, আপনিও একজন প্রাক্তন কাউন্সিলর ছিলেন, ধরুন আমি ধরে নিচ্ছি যে কেন্দ্রের কোনো মানে ডিভিসির কোনো পুনর্বাসনের কোনো নেই, কিন্তু এটা তো আমাদের রাজ্যের মানুষ। তো এই মানুষগুলো কোথায় যাবে? এই মানুষগুলোর জন্য আপনারা কি ভাবছেন? যদি ধরুন দিলই না, তাহলে আপনারা কি ভাবছেন? কিছু কি করা যায়? না, কেন্দ্রীয় সরকারের তো উচিত ছিল আমাদের রাজ্য সরকারের সাথে কোঅপারেট করা। কেন্দ্রীয় সরকারের উচিত ছিল আমাদের রাজ্য সরকারের সাথে কোঅপারেট করা। যেখানে একটা নতুন ইউনিট হচ্ছে, কিছু মানুষকে উচ্ছেদ করতে হবে বা অন্য জায়গায় সরাতে হবে, সেটা তো কেন্দ্রীয় সরকার করেনি। হ্যাঁ করেনি, আমি ধরে নিলাম, করলো না, করবেও না, ধরুন ধরে নিলাম, কিন্তু রাজ্য সরকারেরও তো কিছু জমি আছে, ডিভিসিরও ওখানে বোধহয় রাজ্য সরকারের কিছু জমি আছে, সেই জায়গায় যদি এদেরকে পুনর্বাসনের একটা ব্যবস্থা করে দেওয়া যায়, এগুলো নিয়ে কি আপনারা কিছু ভাবছেন? এই মানুষগুলো যাবে কোথায়? দেখুন, এখানে রাজ্য সরকারের জমি আছে কিনা আমি বলতে পারবো না। ওরা তো বলছে, মানে দাদা ওরা বলছে যে ওদের যেখানে খুশি আপনারা, মানে যেখানে খুশি কেউ একজন দাঁড়িয়ে থেকে ওদের ব্যবস্থা করুন, মানে এই দুর্গাপুরেই দিতে হবে, ডিভিসির জায়গাতেই দিতে হবে, ওরা এগুলো চাইছেই না। ওরা চাইছে যে কোনো জায়গায় তাদেরকে জমি দেওয়া হোক, যে কোনো জায়গায় তাদেরকে পাঠানো, কিন্তু মাথা গোজার একটা ঠাঁই করে দেওয়া হোক। কে করে দেবে দাদা? আমরা এখনো পর্যন্ত কথা বলেছি, কিন্তু কোনো রকম সদুত্তর পাইনি। ঠিক আছে, চেষ্টা চালিয়ে যাচ্ছি, এখনো দেখি কতদূর কি করতে পারি। ঠিক আছে, ধন্যবাদ দাদা এক্সপ্রেস নিউজে আমাদের সাথে কথা বলার জন্য, ধন্যবাদ। আপনি শুনলেন প্রাক্তন কাউন্সিলরের বক্তব্য। দেখুন, প্রাক্তন কাউন্সিলর তো আপনাদের চ্যানেলে বলে দিলেন, বা টিভি নিউজকে চ্যানেল মাধ্যমকে, এটা হচ্ছে আমাদের সমাজ মাধ্যমের আয়না, এই আয়নাকে সবাই ভয় করে। প্রাক্তন কাউন্সিলর কাছে আমি যখন আগে লোকজনকে সবাইকে পাঠিয়েছিলাম, সেই প্রাক্তন কাউন্সিলর বলেছিল, আমাকে বাড়িতে এসে থ্রেট করে গেছে মহালয়ার দিনে, যে তুই যদি ডিবিসির মানে বস্তিবাসীর সঙ্গে ডিবিসির বিরুদ্ধে যাস, তাহলে তোর হাত পাগুলো কি করে থাকে আমি দেখে নেবো। কে বলেছিলেন? এই প্রাক্তন কাউন্সিলর আমাদের স্বরূপ মণ্ডল বলেছিলেন। এবং আপনি তখন বললেন না কেন? আমি তো ফোনে ধরেছিলাম, আপনি তাহলে তখন বলতে পারতেন, আমি তাহলে তাকে মানে বলতে পারতাম। আপনি যদি শোনেন স্বরূপদা, একটু শুনুন যে অরিন্দম কি বলছে। যে আপনার কাছে যাওয়া হয়েছিল, আপনি বলছেন যে কিছুক্ষণ আগেই আপনি বললেন যে চেষ্টা করছেন, কিন্তু সেই চেষ্টাটা কি এরকম? অরিন্দম যা বলছে তার সঙ্গে তো মিলছে না। এবং বস্তিবাসীকে উনি ডাইরেক্ট থ্রেট করেছেন যে তোমরা ভিখারির বাচ্চা, তোমরা কি করে জমি পাও সেটা দেখছি, তোমাদের জমি চাঁদে রাখা আছে। আপনি আপনাদের ওইখানে যত বস্তিবাসী আছে, এর আগেও ওরা বারবার বাইট দিয়েছে প্রেস সংবাদ মাধ্যমের মাধ্যমে, সেটাও আমি চাইলে আমি আপনাকে দেখাতে পারবো। এবং স্বরূপ মণ্ডল সেটা নিজে জানে, শুধু স্বরূপ মণ্ডল না, ওইখানে প্রত্যেকটা গ্রামের লোক, প্রত্যেকটা বস্তির মানুষও সেটা জানে যে কীভাবে থ্রেডিং করা হয়েছে। আমরা তো ওনার কাছে এটা আশা করেছিলাম যে গরিব মানুষকে দেখবে, উনি তো কাউন্সিলর হয়েছেন। কাউন্সিলর কীভাবে হয়েছেন? গরিব মানুষের ভোট নিয়ে, সাধারণ মানুষের ভোট নিয়ে জিতে কাউন্সিলর হয়েছেন। ওনাকে রাজা করলো গরিব মানুষ, তারপর সেই গরিব মানুষ ওনার কাছে ভিখারি হয়ে গেল, কারণ জমি চাইছে। আর এই স্বরূপ মণ্ডল নিজের একটা পাম্প হাউস করেছেন, ডিবিসির প্রচুর জমি দখল করে আছেন। স্বরূপ মণ্ডল ডিবিসির জমি দখল করে আছেন। যদি সেই জায়গাটা ডিবিসি এখন ইউজ করবে না ভাবছেন, তাহলে তো স্বরূপ মণ্ডলের এগিয়ে এসে বলা উচিত যে আমার জমিটা বলছে ডিবিসি ইউজ করবো না, আমি এতটা জমি দখল করে আছি, এই জমিটা ডিবিসি ওনাকে বলছেন কেন যে ওই জায়গাটা এ করব না, মানে ইউজ করব না? ওনাকে
কেন বলছেন, কি জন্য বলছেন, কি স্বার্থ আছে ওনারাই জানেন। তাহলে স্বরূপদা তো এই ডিভিসির এই জায়গাটা যেটা উনি বলছেন, আপনি বলছেন যে দখল করে আছেন, ডিভিসি ওই জায়গাটা ওনার কাছ থেকে নিচে আপনাদের জন্য দিয়ে দিতে পারে। তো আমরাও ডিভিসিকে বারবার বলেছি যে স্যার আপনাদের যে জমিগুলো আপনাদের ইউজ মানে করবেন না, আগামী 50 বছরও করবেন না, সেই সমস্ত জমি যে আমাদের একটু করে গরিব মানুষগুলোকে দিন। যে জায়গায় 4 জন থাকার কথা সেখানে গরিব মানুষরা 8 জন থাকবে। আমরা চাইছি না অট্টালিকা, আমরা চাইছি নিজেদের ঘরগুলো ভেঙেই ওই টিনের ছাদ হোক, টালির ছাদ হোক, অ্যাডভেস্টার হোক, আমরা থেকে যাব। তোমরা তো প্ল্যান্ট মানে হবে না এটাও তো চাইছো না? না, প্ল্যান্ট হোক, প্ল্যান্ট না হলে কি করে হবে? প্ল্যান্ট হলে দুর্গাপুরের সাথে পুরো পশ্চিমবঙ্গ উন্নত হবে, সেখানে হাজার হাজার মানুষ কাজ করে খাবে। তোমরা সেক্ষেত্রে কি করে প্ল্যান্টে মানে তোমাদের কোনো রূপরেখা আছে যে তোমরা প্ল্যান্টকে কিভাবে হেল্প করবে, বা তোমরা যদি মানে প্ল্যান্ট হয় সেরকম কোনো? আমরা তো এখনো ডিবিসির সঙ্গে বসতে রাজি। আমি তো অন ক্যামেরা আপনাকে বলছি যে আমরা চাইছি যদি ডিবিসি আমাদেরকে একটুখানি করেও পুনর্বাসনের ব্যবস্থা করে দেয় বা কিছু ক্ষতিপূরণও দেয়, আমরা ডিবিসিকে, আমি কথা দিচ্ছি, আমি প্রত্যেকটা বাড়িতে গিয়ে বলবো, আমরা কথাও অলরেডি বস্তি ভাইয়ের সঙ্গে বলে নিয়েছি যে 18 বছর উপরে একটা বাড়িতে যত মেম্বার আছে ফ্রি অফ কস্ট 1 বছর ডিবিসির জন্য আমরা কাজ করব, কোনো টাকা পয়সা নেবো না। শুধু গরিব মানুষগুলোর দিকে একটু তাকাক, মানে সহানুভূতির দৃষ্টিতে তাকাক, মনুষ্যত্বর দিক দিয়ে তাকাক। আচ্ছা, এবার হচ্ছে আরেকটা বিষয় আসি অরিন্দম, তোমাকে যেটা জানার আমার দরকার ছিল সেটা হচ্ছে যে এখানে আরেকটা তত্ত্ব উঠে আসছে যে তোমরা যেরকম এই বস্তিবাসীরা উচ্ছেদের বিরুদ্ধে গিয়ে পুনর্বাসনের জন্য লড়াইটা চালাচ্ছ, ঠিক সেরকম এই বস্তির চারপাশে গ্রাম আছে কয়েকটা, 5টা না কটা গ্রাম আছে? 5টা গ্রাম আছে। সেই গ্রামেরও কিছু মানে গ্রামের একাংশের মানুষও তোমাদের বিরুদ্ধে যাচ্ছে, তারাও কিন্তু তৃণমূল করে। এখানে একটা গোষ্ঠী কোন্দলের একটা ব্যাপার উঠে আসে, আমি তোমার কাছে যাব এই প্রসঙ্গে। তার আগে সাংবাদিক সঞ্জীব সুই আছেন আমাদের সঙ্গে, একটু কথা বলে নেব। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, এক্সপ্রেস নিউজে স্বাগত জানাই। যেটা হচ্ছে যে আজকের বিষয়টা আপনি নিশ্চয়ই জানেন দাদা, যে উচ্ছেদ এবং পুনর্বাসন কোনটা। 1 নম্বর হচ্ছে দুর্গাপুরে ডিভিসি তার জায়গায় প্ল্যান্ট করতে যাচ্ছে, ডিভিসির দিক থেকে যেরকম সেটা একটা বৈধ, ঠিক সেরকম এখানে 50 থেকে 60-70 বছর ধরে কিছু মানুষ বসবাস করছে। তারা বলছে যেখানে খুশি একটু জায়গা দিক, কিন্তু একটু জায়গা দিক, একটু পুনর্বাসন দিক, নাহলে আমরা কোথায় যাব। এই একটা বিষয় নিয়ে তরজা, তার মধ্যে শাসক দলের আশ্বাস, বিরোধীদের একটা জায়গা দখল করার একটা চেষ্টা, এরকম মানে নানা রকম ভাবে জট পাকিয়ে যাচ্ছে, কিন্তু আসল জায়গাটাতে মানে এদের কি হবে সেটাতে আসছে না। এবং ওদের 25 তারিখে আলটিমেটাম দেওয়া হয়ে গেছে, আজকে দিয়ে দিয়েছে ডিবিসি যে 25 তারিখ ওদের এনিহাউ খালি করতেই হবে। এই জায়গাটাতে দাঁড়িয়ে আপনার কি বক্তব্য? দেখুন, ডিবিসির এই তাপবিদ্যুৎ কেন্দ্র তো আজকের নয়, বহু পুরনো, এবং এই ডিবিসির এই তাপবিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন ইউনিটগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছিল এবং এই কারখানা বন্ধই করে দিতে চাইছিলেন কেন্দ্রীয় সরকার। তারপর অবশেষে তারা আবার সিদ্ধান্ত নেন যে 800 মেগাওয়াটের একটা নতুন ইউনিট তারা করবেন। সেই জন্য সেই প্রক্রিয়া শুরু হয়, পাঁচিল ঘেরার কাজ শুরু হয়, এবং স্বভাবতই যারা দীর্ঘদিন ধরে, এত বছর ধরে, প্রায় 50-60 বছর ধরে এখানে বাস করছেন, তাদের ঘর ভাঙা হয়েছে, আরো কিছু ঘর ভাঙা হচ্ছে। এছাড়াও ডিবিসির নিজস্ব যে সমস্ত কোয়ার্টার আছে সেগুলোকেও ভাঙা হচ্ছে। মানে প্রচুর জায়গা দরকার যেহেতু, তাই এটা করছে। এবার আপনি যেটা বললেন সেটা হচ্ছে, দেখুন দুর্গাপুর শহরে একটা যদি 800 মেগাওয়াটের তাপবিদ্যুৎ কেন্দ্র হয়, তাহলে ওই এলাকার চেহারাটাই বদলে যাবে। ওই এলাকার যেমন ধরুন ব্যবসায়িক জায়গাগুলো, যেমন বিভিন্ন বাজার, সেগুলো যেমন উন্নতি হবে, এলাকার মানুষের কর্মসংস্থান হবে, এটা তো একটা ভালো দিক। এবং আমি যতদূর সাংবাদিক হিসাবে জানি, আমি 2-1 ইন্টারভিউ নিয়েছিলাম, সেখানে এর আগে যিনি বিজেপির সাংসদ ছিলেন SS আলুওয়ালিয়া, তিনি কিন্তু বলেছিলেন যে উচ্ছেদের আগে পুনর্বাসন দিতে হবে, না হলে আমি বুলডোজারের সামনে দাঁড়াবো। লক্ষণ ঘরুইও বলেছিলেন, এবং লক্ষণ ঘরুই যিনি এখন বিধায়ক রয়েছেন তিনিও একই কথা বলেছেন। তার মানে কেন্দ্রীয় সরকারের বিধায়ক এবং প্রাক্তন সাংসদ তারা কিন্তু এই মানুষগুলোর পাশে থাকবেন বলেছেন যে আমরা বুলডোজারের সামনে দাঁড়াবো। আচ্ছা, এক্ষেত্রে আমি একটা কথা বলছি, এখানে একটুখানি ইন্টারাপ্ট করলাম, যে জন্য সেটা হচ্ছে যে কিছুক্ষণ আগে আমরা স্বরূপ মণ্ডল যে প্রাক্তন কাউন্সিলর আছেন তাকে ধরেছিলাম ফোনে। তিনি যেটা বললেন আমাদেরকে যে ডিবিসির সাথে তারা অনেকবার আলোচনা করেছেন, তিনি জেনেছেন যে কেন্দ্রীয় সরকারের এরকম কোনো মানে একটা নেই যে কেন্দ্রীয় সরকার পুনর্বাসন দিতে পারে, এরকম কিছু নেই তাদের কাছে।
দেখুন ফাল্গুনি, ওই ডিবিসির চেয়ারম্যান এই নিয়ে দুবার এখানে উনি ভিজিট করতে এলেন এবং উনি সাংবাদিক বৈঠকও করেছেন। সেখানে আমরা কিন্তু এই প্রশ্নটাই রেখেছিলাম যে তাহলে এই মানুষগুলোর কি হবে। উনি কিন্তু পরিষ্কার ভাষায় চেয়ারম্যান বলে গেছেন যে আমরা কোনো রকম ভাবে পুনর্বাসন দিতে পারবো না, আমাদের জায়গায় যে আমাদের জমি লাগবে আমাদের ছেড়ে দিতে হবে, পুনর্বাসন করার দায়িত্ব আমাদের নয়। তাহলে এই মানুষগুলো কোথায় যাবেন? তাহলে এখন যে ক্ষমতায় যে সরকার আছে তাদের প্রতিনিধিদের কথা বলতে হবে, তাদের বিধায়ককে তাদের মন্ত্রীকে কথা বলতে হবে। কিন্তু সেইখানে দাঁড়িয়ে রাজ্যের মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদারও বলেছেন এবং বর্ধমান দুর্গাপুর লোকসভার সাংসদ বলেছেন, তারা বলেছেন যে পুনর্বাসন দিতে হবে। পুনর্বাসন দেওয়াটা এটা চাওয়াটা মানুষের অধিকার। অতএব এটা আমার মনে হয় সাংবাদিক হিসাবে যেমন এই কারখানাটারও অবশ্যই দরকার, তার সাথে সাথে এই মানুষগুলোরও একটা কোনো জায়গাতে, সেটা রাজ্য এবং কেন্দ্র দুজনকেই উদ্যোগ নিয়ে একটা বসবাস করার জন্য, একটা সুস্থভাবে বাঁচার জন্য একটা জায়গা করে দেওয়া উচিত। নাহলে এই মানুষগুলো কোথায় যাবেন? এমনিতে তো আমি তোমাকে বলছি যে দুর্গাপুর শহরে এমন প্রচুর জমি আছে যে জমিগুলো বড় বড় মানে হাই লেভেলের মানুষরা দখল করে রেখেছেন, তাদের তো કોઈ উচ্ছেদ হয় না। এই কথাটাই সঞ্জীব দা, এই কথাটাই অরিন্দম বলছিল, যেটা যে এই যে আমরা যে কাউন্সিলরের সাথে কথা বললাম স্বরূপ মণ্ডল, তিনিও নাকি এরকম ডিবিসির অনেকটা জমি দখল করে রয়েছেন। আমি জানি না, মানে অরিন্দম সেটা বলছে, কিন্তু এরকম নাকি দখল করে আছেন। তিনি আবার ওদের হয়ে কথা বলছেন এবং তিনি আবার বলছেন, সংবাদ মাধ্যমে বলছেন ওদের হয়ে কথা বলছেন যে ডিবিসির সঙ্গে কথাবার্তায় উনি আছেন। আবার অরিন্দম বলছে যে উনার কাছে যতবারই যাওয়া হয়েছে উনি বলেছেন যে তোমাদের ওখান থেকে উঠে যেতে হবে, না হলে তোমাদের হাত পা ভেঙে দেওয়া হবে, তোমাদের চাঁদে জমি রাখা আছে, এরকম নানা ধরনের কথা। সেটা আমরা জানি না, সেটা এটা আমি বলতে পারবো না। না, আমি আমার কথাটা এইখানটাতে যে যদি এই যে তুমি বললে যে বড় বড় লোকেদের জমি অনেক দখল তারা করে রেখেছে, তাহলে যদি তারা দখল করে রেখে থাকে তাহলে ডিবিসি তাদের কিছু বলছে না, বা তারা তখন দাঁড়িয়ে এটা বলছে না যে আমাদের যে জমিগুলো আছে আমরা এদেরকে দিয়ে দিই। তাহলে আমি তোমাকে এখানে একটা তথ্য দিয়ে দিই, যেমন ডিবিসির এই প্রকল্প যেমন কেন্দ্রীয় সরকারের প্রকল্প, তেমনি দুর্গাপুর স্টিল প্ল্যান্টও কেন্দ্রীয় সরকারের প্রকল্প। তাই দুর্গাপুর স্টিল প্ল্যান্টের, দুর্গাপুরের এমন কোনো মানুষ জানেন না যে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের কত জমি দখল করে প্লট করে বিক্রি করে বাড়ি করে দেওয়া হয়েছে। সেইগুলো বিএসপি দখল, সেটাও তো কেন্দ্রীয় সরকারের সংস্থা। সেখানেও অনেক জায়গাতে মানবিকভাবে ছাড় দেওয়া হয়েছে, কিছু মানুষকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। আমারও মনে হয় একজন প্রাক্তন কাউন্সিলর তার অত ক্ষমতা নেই যে এইটা নিয়ে লড়াই করার। এইটাকে নিয়ে রাজ্যের আমাদের এই মুহূর্তে শাসক দলের যিনি বিধায়ক রয়েছেন, সাংসদ রয়েছেন, তারা যদি একটু উদ্যোগ নেন এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও যারা রয়েছেন তারা যদি একটু নরম মনোভাবাপন্ন হন, তাহলে কারখানাও হবে, মানুষগুলো পুনর্বাসন হবে, বড় কথা শহরের শিল্পায়নটা একটু ভালো করে হবে। ঠিক ঠিক। ধন্যবাদ দাদা আমাদের সঙ্গে থাকার জন্য, অসংখ্য ধন্যবাদ। তো সঞ্জীব দা যেটা বলছিল যে উনি সাংবাদিকও আবার দুর্গাপুরের বাসিন্দাও তো বটে, তো সেক্ষেত্রে উনি যেটা বলছিলেন যে দুর্গাপুর একটা শিল্পাঞ্চল, দুর্গাপুরে যদি শিল্পের আরো উন্নতি হয় তাহলে নিশ্চয়ই একটা ভালো, শিল্পের জন্য ভালো, সেই যে জায়গাটাতে হচ্ছে তার অর্থনৈতিক, এই যে আপনারা যে ওখানে রয়েছেন সেই সমস্ত মানুষগুলোরও কিন্তু হালটা ফিরবে, সবটাই ভালো। কিন্তু এই মানুষ আবারও সেই একই প্রশ্ন ওঠে যে ভালো তো হবে, কাদের জন্য হবে? যদি সেখানে মানুষগুলোই না থাকলো তাহলে কাদের ভালোর জন্য হবে? তাহলে এই মানুষগুলোর কথাও ভাবতে হবে। রাজ্যের মন্ত্রীদের যদি বলা হয় তাহলে কেন্দ্রের এটা নেই, এই যে কেন্দ্র রাজ্য একটা দ্বন্দ্ব, সেটা না করে এই মানুষগুলো, মানে যদি আমি ধরেই নিচ্ছি কেন্দ্র কিছু করলো না, রাজ্য কিছু করলো না, তাহলে কেন্দ্র করুক, বা কেন্দ্র যদি কিছু না করে তাহলে রাজ্য করুক, অন্তত কেউ তো ভাবুক মানুষগুলোর কথা। কেননা এরা তো আমাদের রাজ্যের বাইরে নয়, এরা আমাদের দেশের বাইরে নয়, এরা আমাদের দেশেরই নাগরিক। এদের ভোটার কার্ড, আবারও বলি, এদের ভোটার কার্ড আছে, এদের আধার কার্ড আছে, এরা ভোট দেয়। সুতরাং আচ্ছা, আমাদের সঙ্গে আমাদের এক্সপ্রেস নিউজের এডিটর ইন চিফ মদন সিং রয়েছেন, তিনি কিছু বলতে চাইছেন, একটু শুনে নিই। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। আজকে যে আলোচনাটা হচ্ছে না, আমার একটা ওই যিনি বসে আছেন অরিন্দম বাবু, ওনাকে একটা কথা জিজ্ঞেস করার আছে যে ওনারা দুর্গাপুরে কারখানা হোক এটা চান কি চান না? কারণ হচ্ছে
এই জমি জটের জন্যই বাংলাতে কোনো লগ্নি কেউ করতে চাইছে না। আজকে গোটা ভারতবর্ষ জুড়ে মানে সিঙ্গেল উইন্ডো সিস্টেম চালু হয়েছে। কোনো এন্টারপ্রেনার যদি কোথাও লগ্নি করতে চায় তাহলে দলমত নির্বিশেষে সেখানে গিয়ে তাদেরকে ওয়েলকাম করা হচ্ছে। যদি লগ্নিটা না হয় তাহলে কিন্তু রুজি রোজগার আপনার মতন ছেলেরাই কিন্তু চাকরি পাবে না, এই নেতাগিরি করে খেতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে যে বিপিএল এর ডিবিসির জমি, দুর্গাপুর স্টিল প্ল্যান্টের জমি, তাদের জমি যতদিন পড়েছিল। এখন যেটা হচ্ছে যে তারা চাইছে কারখানাটাকে নতুন করে গড়তে অথবা এক্সপেনশন করতে, তাহলে সেখানে চাকরি কারা পাবে? আপনাদেরাই পাবেন, আপনাদের মতন ছেলেরাই পাবে। তো এইটাকে তো আপনারা ডিভিসির সঙ্গে লড়াই না করে এই যারা যে কাউন্সিলররা ভোট নিয়েছে, যে এমএলএরা ভোটে জিতেছে, যে এমপিরা আপনাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে যে আমরা বুলডোজারের সামনে দাঁড়িয়ে যাব, আমরা আপনাদের, তাদের তো জমি আছে, তাদের রাজ্য সরকারের যে জমিগুলো আছে এইটা পুনর্বাসনের ব্যবস্থা ডিবিসি চেয়ারম্যান করবেন না, এটা ডিএম এর লাইবিলিটি। এটা রাজ্য প্রশাসনের লাইবিলিটি যে তিনি কোথায় যাবেন। আপনি আমার ঘরে ঢুকে যাবেন, ঘরের সামনে বলবেন যে আমি এইখানে 4 দিন ছিলাম, তারপরে বলবেন এই জায়গাটা আমার হয়ে গেল। কেন মানবে কেউ? কেন মানবে? আমার বক্তব্য হচ্ছে যে মানুষগুলো ওইখানে আছে তাদের সত্যি পুনর্বাসনের যদি দরকার হয় তাহলে তাদেরকে ডিএম অফিস ঘেরাও করা উচিত, তাদের ডিএম সাহেবদের সঙ্গে দেখা করা উচিত, তাকে বলা উচিত যে স্যার আপনি ইউ আর বিং দ্য ফাদার অফ দ্য ডিস্ট্রিক্ট, আপনার দায়িত্ব হচ্ছে আমাদের পুনর্বাসনের ব্যাপার। নেতাদের হাতে পৌঁছে কি করবেন? ওরা কিচ্ছু করতে পারবে না। আপনি হঠাৎ করে দেখবেন নেতা হয়ে গেছেন, আলটিমেটলি যাদের ঘর ভাঙা তাদের ঘর ভাঙা হবেই। কারণ হচ্ছে যদি না হয় তাহলে আপনি চাকরি পাবেন কোথা থেকে? আজকে দুর্গাপুরের ইস্পাত কারখানার লগ্নিটা থমকে গেছে। আজকে যদি ডিভিসি বলেছিল পাঁচতালি গুটিয়ে এখান থেকে চলে যাবে, তার জায়গাতে তারা যদি একটা 800 কোটি টাকা ইনভেস্ট, 8000 কোটি টাকা বোধহয় ইনভেস্ট করে এখানে নতুন করে যখন তারা কারখানা গড়ছে, তাহলে তো তাদেরকে সহযোগিতা করা উচিত। আর এটা একদম ঠিক, আপনার সঙ্গে আমি একমত যে উচ্ছেদের ব্যাপারটা পুনর্বাসন দরকার, কিন্তু পুনর্বাসনটা হচ্ছে রাজ্য সরকারের দায়িত্ব, পুনর্বাসন হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের দায়িত্ব, এবং রাজ্য সরকারের এমন অনেক জমি পড়ে আছে যেখানে ওই এলাকার মানুষগুলোকে রাখা যেতে পারে বা পুনর্বাসন দেওয়া যেতে পারে। আমার এইটুকুনি বলার ছিল যে যদি আপনারা দুর্গাপুরকে বাঁচাতে চান, দুর্গাপুরের ভবিষ্যৎ যদি প্রজন্মকে চান যে তারা চাকরি বাকরি করে খেতে পারে আর এই শহরটা যাতে জীবন্ত থাকে, তাহলে এই রকম সম্পূর্ণ আন্দোলনের যে মানে যে দিশাটা আছে সেটা সঠিক দিশায় আপনারা করুন, সেই মানুষগুলোও ন্যায় পাবে, আপনারাও নেতা হবেন আর কারখানাগুলোও হবে। এইটুকুনি বলার ছিল, যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। কিছু প্রশ্ন আছে করুন দাদা। আমরাও চাই প্লান্ট হোক, একটা শিল্প হোক, শিল্প হলে বারবার আমরা প্রথম দিন থেকে বলে আসছি দুর্গাপুরের সাথে সাথে পুরো পশ্চিমবঙ্গের উন্নতি হবে, আমাদের বাড়ির ছেলেমেয়েরাও কাজ পাবে, আমরাও কাজ পাবো, বস্তি লোকও কাজ পাবে, গ্রামের লোকও কাজ পাবে, শহরের লোকও কাজ পাবে। কিন্তু একটা শিল্প হতে গেলে তো মানুষের স্বার্থ হয়। 5000 মানুষকে মেরে 5000 মানুষের জন্য প্লান্ট হবে, প্লান্ট হোক, কিন্তু মানুষগুলো যারা চলে যাচ্ছে, যাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে এখানে, তারা যাবে কোথায়? তাদের জন্য একটু সহমর্মিতার হাত ছিল। আমি 1 মিনিট অরণ্য বাবু আপনার কাছে জানতে চাইছি, ধরুন আপনি একটা জায়গাতে ফাঁকা জায়গা ছিল, আপনি সেটাকে ইউজ করেছেন, দীর্ঘদিন ধরে ইউজ করেছেন, এখন তখন কারখানার স্বার্থে, এটা তো শিল্পনগরী, একটা সময় তো আপনি দেখেছিলেন এই এলাকাগুলোতে কত শিল্প ছিল, এক এক করে সব ঢুকলো, বন্ধ হয়ে গেল। কেন কেন আপনারা এখানকার এমএলএদেরকে বলছেন না, মন্ত্রীদেরকে বলছেন না যে এমএমসির যে জায়গাগুলো ফাঁকা পড়ে আছে, বিওজিএল কারখানাটা যেটা ধুলিসাৎ করে দিয়েছে সেই জায়গাগুলোতে পুনর্বাসন করে দিক? সেটা তো রাজ্য সরকার, সেখানে তো আটকাবে না। সেইখানে তো এডিডি চেয়ারম্যান ললিপপ দিয়ে রেখেছেন যে ওইখানে একটা ইন্টারন্যাশনাল বাস টার্মিনাস হবে। কবে হবে? আমরা তো কোনো হেলদোল দেখছি না। তো আমি আপনাকে বলছি যে আপনি বিওজিএল এর কারখানার সাইটটা দেখেছেন? মেন জায়গার উপরে আছে, ফাঁকা আছে, ওইটাতে তো কারখানার এক একটা ইট বার করে দিয়ে চলে গেছে। এখন যদি পুনর্বাসন দিতে হয়
ইমিডিয়েট পুনর্বাসন যদি দিতে হয় তাহলে তো এইরকম অনেক জায়গা পড়ে আছে দুর্গাপুরে যেখানে দেওয়া যায়। একটা কারখানা হতে যাচ্ছে, তাদের সত্যি সত্যি যদি নিড থাকে আপনারা কেন আটকাতে যাচ্ছেন? এরপরে কি হবে যে কারখানার এক্সপানশনটা আটকে যাবে, দুর্গাপুরটা আবার ঢুকতে শুরু করে দেবে। আজকে দুর্গাপুর স্টিল প্ল্যান্টে যদি এক্সপানশন হয়, আজকে যদি ডিভিসি কারখানাটা হয়, আপনাদের মতন ছেলেরা চাকরি পাবে। 5,000 ছেলে চাকরি পাওয়া মানে হচ্ছে 25,000 জনগণ বেঁচে থাকা। আমি কোনোদিন পুনর্বাসনের বিরোধী নয়, কিন্তু আপনি জোর করে একটা জায়গা দখল করে নেবেন আর বলবেন আমি এখানে ছিলাম আর তারপরে এই জায়গাটা আমার হয়ে গেল, এই লজিকটাকে মানা যায় না। এই জন্য বলছি যে পুনর্বাসন যারা 50 বছর আছে তাদের পাওয়ার অধিকার আছে। 13 বছর পরে, 11 বছর পরে, এক ডেকেডের পরে মানুষের অধিকার থাকে। ভোটার কার্ড হয়েছে, রেশন কার্ড হয়েছে, নিশ্চয়ই তারা কোথায় যাবে? তো তাদেরকে রাজ্য সরকারের এলাকার মধ্যে পুনর্বাসন করলে এই কারখানাটা যদি হয়, আলটিমেটলি ওইখান থেকে যে ইকোনমি আসবে সেটাও আমাদের রাজ্যের ভালো হবে। আমার এইটুকুনি বলার ছিল, আর কিছু যদি আপনার বলার থাকে বলতে পারেন। না, ধন্যবাদ দাদা। আমরাও চাইছি প্ল্যান্ট হোক, খুব সুষ্ঠুভাবে হোক, কিন্তু গরিব মানুষরা কিছু একটু পাক, মানে সবার সমর্পিতার হাত, সবার আশীর্বাদের হাত যদি গরিবদের কাছে থাকে তাহলে গরিব মানুষ। আপনাদের একদম জেনুইন ডিমান্ড, কিন্তু আমার মনে হচ্ছে, আমি ওই জন্য আলোচনাটা শুনছিলাম, ফোনটা করতে বাধ্য হলাম, যে আপনার জায়গাটা স্বরূপ মণ্ডলের ক্ষমতা নেই আপনাকে ইনসাফ দিয়ে দেবে, অথবা এইখানকার 2 MLA-রও ক্ষমতা নেই যে আপনাকে কেউ জায়গা দিয়ে দেবে। কেউ যদি বলছে যে আমি কেন্দ্র সরকারের বুলডোজারের সামনে শুয়ে যাব, সে মিথ্যা কথা বলছে। এই লক্ষণ গড়ইও এখানে থাকবে, আহ্বালিয়া তো চলে গেল, কিচ্ছু হবে না। আপনাকে সঠিকভাবে লোকগুলোকে নিয়ে, ডিএম সাহেব উনি একজন ভালো মানুষ, আপনি ওনার সঙ্গে দেখা করুন, ওনাকে গিয়ে কথাগুলো বলুন, পুনর্বাসনের ব্যবস্থাটা করতে বলুন। উনি যদি রাজ্য সরকারের সঙ্গে কোঅর্ডিনেট করে যদি কিছু করতে পারেন তাহলে করবেন। আমাদের বক্তব্য হচ্ছে উন্নয়নের জন্য যদি সত্যি সত্যি কারুর জায়গা দরকার, তাকে সহযোগিতা করা আপনাদের নৈতিক দায়িত্ব, দুর্গাপুরের স্বার্থে। এইটুকুই বলা আছে। হ্যাঁ, নিশ্চয়ই। ধন্যবাদ দাদা সঙ্গে থাকার জন্য। মানে উনি যেটা বলছেন যে আপনাদের যেদিকে আপনারা যাচ্ছেন দিশাটার বদল ঘটাতে বলছেন। কেন একটা জিনিস দেখুন, একটা আন্দোলন যখন আপনারা করছেন, দীর্ঘদিন ধরে যখন আন্দোলন করছেন, তখন কিছু একটা পাওয়ার জন্য তো করছেন, এবং সেটা যদি সঠিক পথে যায় তবেই গিয়ে কিন্তু সেই জিনিসটা অ্যাচিভ করা যায়। কিন্তু সেটা যদি বিভিন্ন জায়গায় আপনারা সবসময় খালি আপনাদের কেউ একটা আশ্বাস দিল অথচ আপনারা পেলেন না, সেই দিক থেকে ডেটের পর ডেট পেরিয়ে গেল, এরপরে আপনি একটা জায়গাতে রয়েছেন, সেই জায়গাটা যার জায়গা সেখান থেকে সে তুলে দিল, আপনাদের কাছে কোনো ভ্যালিড পয়েন্ট থাকবে না সেই জায়গা থেকে উঠে যাওয়ার। সুতরাং নির্দিষ্ট যদি আপনারা মানে দিকে যেতে পারেন, এই যে আপনারা বিভিন্ন রকমের বিভিন্ন দলের, আপনাদেরই দলের হোক বা ধরুন বিরোধী দলেরই হোক, আপনারা নেতা মন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন, কিন্তু আলটিমেটলি তো কিছু হয়নি। দেখুন, আলটিমেট কিছু হয়নি, আমরাও এখন দিশেহারা। আমাদের এখন দেওয়ালের সবার পিঠ থেকে গেছে। এই 25 তারিখে আলটিমেট দিয়ে দিয়েছে। 25 তারিখে ধরুন ঘরগুলো ভেঙে দিল, আমরা আবার নিজেরা ঘরগুলো ভেঙে নিলাম, বা ডিবিসি এলো ঘরগুলো ভেঙে দিল, আমরা কোনো আন্দোলন করলাম না, কিচ্ছু করলাম না। প্ল্যান্ট ঘরগুলো ভেঙে যদি প্ল্যান্ট হবে ঠিক আছে, ঘরগুলো ভেঙে দিল, আমরা 25 তারিখ ওয়েট করলাম, ঘরগুলো ভেঙে দিলাম। তারপর মানুষজন যাবে কোথায়, কোন জায়গায় যাবে, তারা কোথায় থাকবে? সেটাই তো দাদা যেটা বলছিলেন, যে কোথায় যাবে এই প্রশ্নটা আপনারা যেখানে যেখানে এতদিন করেছেন সেই 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 নজরটাকে বদলান। কোথায় যাবে এটা দায়িত্ব কিন্তু টোটালি সরকারের। তো সুতরাং সরকারের বা প্রশাসনের যে সেই লেভেলে যারা এইটা করতে পারে, যারা পুনর্বাসন দিতে পারে, ডিভিসি যদি বারবার বলে যে ডিভিসির কোনো মানে এটা এখতিয়ার নয় পুনর্বাসন দেওয়াটা, তো আপনারা তো জোর করে তাদের কাছ থেকে পুনর্বাসন নিতে পারবেন না। তো সুতরাং যে জায়গাটাতে গেলে আপনারা একটা জায়গা পাবেন, যে জায়গাটায় গেলে আপনাদের পুনর্বাসনটা হবে, সেই দিকে আপনাদের আন্দোলনটা যাওয়াটা দরকার বলে উনি বলছিলেন এতক্ষণ। না, উনি একদম ঠিক বলেছেন, কারণ প্ল্যান্ট ঘুরে চলে গেলে প্রচুর মানুষ বেকার হয়ে যাবে, দুর্গাপুরটা অন্ধকার হয়ে যাবে। অলরেডি দুর্গাপুর অনেক প্ল্যান্ট বন্ধ হয়ে গেছে, আমরাও চাইছি প্ল্যান্ট হোক। শুধু দুর্গাপুর কেন, সারা রাজ্যেই তো এইরকম অবস্থা। দেখুন না, বিভিন্ন জায়গায় মানে মানুষজন এসে বসেছে, সেখান থেকে তাদেরকে তোলা যাচ্ছে না, এই জন্য বিভিন্ন ব্যবসা আসছে অথচ চলে যাচ্ছে ঘুরে।
এগুলো তো আমরা বারবার দেখছি। মানুষজন ধরুন আপনার বাড়িতে যদি কালকে 5 জন গিয়ে বসবাস করতে শুরু করে, আপনি তো সাথে সাথে বলবেন কি বাবু তোমরা আমার বাড়িতে কেন আছো, তোমরা এখান থেকে সরে যাও। আপনি কি করছেন ওই 5 জনকে আপনার সাথে বসবাস করতে দিচ্ছেন না। উনিও যেটা বলছিলেন যে এটাও একটা ভ্যালিড পয়েন্ট, যে ধরুন আমার তখন জায়গা ছিল, মানে আমার তখন মানে আপনাদের ওখানে থাকার মতন থাকলে আমার কোনো অসুবিধা হচ্ছিল না, আমি আপনাদের রেখেছিলাম, কিন্তু এখন আমার অসুবিধা হচ্ছে, এখন আমি আপনাদেরকে বলছি যে ভাই এবার তোমরা দেখো উঠে যাও। এটাও তো একটা পয়েন্ট, বলো। হ্যাঁ, ওটাও একটা পয়েন্ট। এবার মানুষজন লোন নিয়ে কষ্ট মষ্ট করে একটা 1 লাখ টাকা 1.5 লাখ টাকার একটা ছোটো মতন ঝুপড়ি ঘর করে আছে, তারা তো আর নতুন করে আর সেই স্ট্রাকচারটা বানাতে পারবে না বা একটা জমি পাবে না। যদি একটুখানি জমি পাওয়া যেত, আমি বারবার বলছি, যদি আমরা ডিবিসি কর্তৃপক্ষের কাছে, রাজ্য সরকারের কাছে এবং কেন্দ্রীয় সরকারের কাছে হাত জোর করে অনুরোধ করছি, এই গরিব মানুষগুলোর দিকে যদি আপনারা একটু তাকান। আমরা বারে বলছি যেই জায়গাটাতে 4 জন মানুষের থাকার কথা, সেখানে আমরা 8 জন থাকবো, গরিব মানুষের 8 জন থাকবে, এবং আপনারা যেভাবে বলবেন সেইভাবে ওরা থাকবে। আমরা বলছি না কি আমাদের দুর্গাপুরে জমি দিন, আমাদের পশ্চিমবঙ্গের সারা পশ্চিমবঙ্গের মধ্যে যে কোনো জায়গায় জমি দিন, আমাদেরকে জঙ্গলে জমি দিয়ে দিন, নদীর ধারে জমি দিয়ে দিন, যেখানে মানুষজন বসবাসে অযোগ্য সেই জমিটাও দিন, সেখানেও আমরা থাকবো। একটু মাথা গুঁজার ঠাই, নালে এত মহিলা, বাচ্চা, শিশু তারা যাবে কোথায়? তারা কোথায় পড়বে, কোথায় খাবে, কোথায় বাথরুম যাবে, কোথায় পড়াশোনা করবে, কোথায় কাজ করবে? তাদের কথাটা কে ভাববে? আমি যেরকম অরিন্দম তোমাকে বলছিলাম যে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঠিক একই রকমের জিনিস ঘটে যাচ্ছে। আমাদের রিসেন্টলি আজকে ঝাড়গ্রামেও ঠিক একই রকম একটা সরকারি জমি অধিগ্রহণ এবং সেখানকার মানুষদের উচ্ছেদ, এবং সেখানকার মানুষের এই একই দাবি তোমাদের মতন যে পুনর্বাসনের দাবি, সেটা ঝাড়গ্রামে উঠেছে। একবার তোমাকে সেই প্রতিবেদনটাও একবার দেখাবো। পুনর্বাসনের দাবিতে ঝাড়গ্রাম জেলা পরিষদের সামনে জমায়েত ও বিক্ষোভ, যেখানে সামিল হলেন বিনপুর 1 নম্বর ব্লকের দহিজুড়ি গ্রাম পঞ্চায়েতের ডাকবাংলো ময়দানে বসবাসকারী কম বেশি 60টি পরিবারের সদস্যরা। বিক্ষোভকারীদের দাবি, সরকারি খাস জমিতে বিগত 50 থেকে 60 বছর ধরে তারা বসবাস করছেন, অথচ গত ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে আচমকাই মিলেছে উচ্ছেদের নোটিশ। এতদিনের মাথা গোজার ছাদ সরে যাওয়ার আশঙ্কায় একজোট হয়ে সহায় সম্বলহীন মানুষগুলোর একটাই দাবি, পুনর্বাসন চাই। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। দেখো, শুধুমাত্র দুর্গাপুর নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তেই এরকম অবস্থা। যদি এরকম অবস্থা হয় তাহলে পরে ওই যে মানে যে জায়গাটাতে আমরা রয়েছি, সত্যি করেই এতদিন ধরে এতগুলো মানুষ একটা জায়গায় বসবাস করছে, তাদের একটা মানে নির্দিষ্ট একটা রয়েছে যে আমরা তো এখানকার ভোটার, আমাদের ভোটার কার্ড আছে, আমাদের আধার কার্ড আছে, আমরা একটা নির্দিষ্ট পার্টিকে ভোট দিই, আমাদের এখানে থাকার অধিকার আছে, বা আমাদেরকে অন্য কোথাও পুনর্বাসন দিক। কিন্তু সেটা দেওয়ার দায়িত্ব কার? যারা এই আন্দোলন করছেন তাদের সঠিক পথে দিশাটা দেখানোর দায়িত্ব কার? তারা কোন দিকে যাবে? এই যে এরকম একটা পরিস্থিতিতে হলে সত্যি অরিন্দম যেরকম বলছিল যে দিশেহারা পরিস্থিতি হয়ে যায়, কিন্তু ওই জায়গাটাতে থেকেও আমাদেরকে বেরিয়ে এসে এটা ভাবতে হবে যে আমাদের এই রাজ্যে কিন্তু শিল্পের অবস্থা খুব খারাপ, খুবই খারাপ। তোমাদের মতন যুবকরা আজকে পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চলে যেতে হচ্ছে। আমাদের রাজ্যে যখন অন্য জায়গা থেকে মানুষজন আসতো, তার এখন কিন্তু আমাদের এখান থেকে তোমাদের মতন মানে যুবকরা চলে যাচ্ছে ভিন রাজ্যে। সুতরাং শিল্পটার দরকার আছে, কিন্তু আবার পাশাপাশি পুনর্বাসনেরও দায়িত্ব আছে। তাহলে পুনর্বাসন দেবে কে? সেইটার সঠিক জায়গাটা যারা আন্দোলন করছে তাদেরকে কিন্তু বাঁচতে হবে, এবং এই ভাবনাগুলোর কিন্তু সময় এসেছে। আমরা কি শঙ্করকে যদি একটুখানি ফোনে পাই, ঝাড়গ্রামের সাংবাদিক, আমরা একটুখানি ওর সঙ্গে একটু কথা বলবো ঝাড়গ্রামের এই বিষয়টি নিয়ে। হ্যালো, মনে হয় এটা বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা চেষ্টা করছি যদি শঙ্করকে আবারও পাওয়া যায় ঝাড়গ্রাম থেকে। এই যে অরিন্দমের সঙ্গে আমরা কথা বলছিলাম, অরিন্দম বলো কি মানে এই পরিপ্রেক্ষিতে কি বক্তব্য আছে তোমার, বলো। আমরাও চাইছি, বারবার বলছি, প্রথম দিন থেকে বলছি, শিল্প হক, শিল্প না হলে দুর্গাপুরে শিল্প হলে দুর্গাপুরের সাথে সাথে পুরো পশ্চিমবঙ্গ উন্নতি হবে, এবং হাজার হাজার ছেলে, বেকার ছেলে কাজ কর্ম করে খাবে। কিন্তু আমার একটাই কথা, একটাই ছোট কথা, কিন্তু অনেক বড় ইস্যু। এই গরিব মানুষগুলো কোথায় যাবে? দেখুন, রাস্তায় যদি একটা কুকুর থাকে, কুকুরটা যদি খেতে না পায়, তাকে 10 জন কিন্তু খাবার দিতে আসে,
কিন্তু আমাদের এই গরিব মানুষগুলোর কথা আচ্ছা, এই যে তুমি বলছিলে যে তুমি মতুয়া সম্প্রদায়ের কোনো একটি পোস্টে রয়েছে, পদে রয়েছে, তো মতুয়া সম্প্রদায়ের যিনি মাথা রয়েছেন তার মানে তোমাদের এই যে যারা রয়েছে এই বস্তিতে তারাও কি মতুয়া সম্প্রদায়েরই? হ্যাঁ, ওখানে অনেকে মতুয়া সম্প্রদায়ের মানুষজনও আছেন। দেখুন, আমাদের মতুয়া সম্প্রদায়, আমাদের পশ্চিম বর্ধমানের যিনি প্রেসিডেন্ট সঞ্জীব কুণ্ডু মহাশয়, তিনি প্রথম থেকে আমাদের একটুখানি তোমাকে আটকাচ্ছি। শঙ্করের আছে আমাদের সঙ্গে। হ্যালো। হ্যাঁ দিদি শুনতে পাচ্ছি। হ্যাঁ শঙ্কর বলছি, এই কিছুক্ষণ আগে আমরা আজকে আমাদের এই আলোচনার বিষয়বস্তু হচ্ছে উচ্ছেদ না পুনর্বাসন, ঠিক আছে? দুর্গাপুরের একটি জ্বলন্ত ইস্যু নিয়ে আমরা কথাবার্তা বলছি। আমাদের স্টুডিওতে আছেন অরিন্দম নায়েক, যিনি এখানকার ভূমি উচ্ছেদ রক্ষা কমিটি বলে একটি কমিটি করেছেন। ডিবিসির জমি নিয়ে তাদের লোকজনদের নিয়ে একটা তিনি আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবার তোমার ওখানের কি ঘটনা ঘটেছে একটুখানি আমাদের বলো। হ্যাঁ, ঝাড়গ্রামে যেটা বিষয় হলো, বিনপুর 1 নম্বর ব্লকের যে দহিজুড়ি এলাকা রয়েছে সেই পঞ্চায়েতের যে ডাক বাংলো ময়দান, সেখানে 60টি পরিবার যারা বেশ পূর্বপুরুষ ধরে বসবাস করে আসছেন তাদেরকে হঠাৎ করে উচ্ছেদের নোটিশ পাঠানো হয়েছে। হঠাৎ করে কেন বলছো? কারণ যারা বিক্ষোভকারীরা যেটা জানাচ্ছেন যে গত ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে তাদেরকে কোনো কিছু না জানিয়ে নোটিশ পাঠানো হয়, কিন্তু তারা বলছেন যে এতদিনের মাথার ছাদ সরে যাওয়ায় তাদের যে সমস্যাটা তারা সম্মুখীন। কতদিন ধরে আছে শঙ্কর, কতদিন ধরে আছেন ওনারা ওখানে? ওনারা যেটা জানাচ্ছেন যে দীর্ঘ পূর্বপুরুষ ধরে, বাবা দাদু তাদের আগের আমল থেকেও তারা বহুদিন ধরেই কিন্তু সেখানে বাড়ি করে রয়েছেন। জমিটা কাদের বললে? জমি কাদের জমিতে আছে? বিক্ষোভকারীদের দাবি যে সরকারি যে খাস জমি রয়েছে সেই খাস জমিতে পূর্বপুরুষ ধরে ঘর তৈরি করে কয়েক পুরুষ ধরেই কিন্তু তাদের বসবাস, অথচ গত ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে তাদের আচমকাই কিন্তু উচ্ছেদের নোটিশ মিলেছে। কেন নোটিশটা দিয়েছে? ওখানে কি কিছু হবে না? ওনারা আজকে পৌরসভার সামনে যখন বিক্ষোভ করেন এবং জেলা সভাধিপতি জানিয়েছেন বিষয়টা দেখে তাদের সাথে কথা বলবেন, এরকমটাই কিন্তু তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ শঙ্কর আমাদের সঙ্গে থাকার জন্য। ঝাড়গ্রাম থেকে আমরা শুনলাম, দেখলে তো এরকম মানে রাজ্যের বিভিন্ন প্রান্তেই এরকম রয়েছে। উচ্ছেদ হবে, তাদের পুনর্বাসন দেওয়া হবে কিনা, এই যে আন্দোলন, এবং হঠাৎ করে নোটিশ ঝাড়গ্রামে যেটা গেছে সেটা তো ঝাড়গ্রামে নোটিশ দেওয়া হয়েছে। তো অরিন্দম, আমি একেবারে এই অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে গেছি। তোমার কাছে একটাই আমার প্রশ্ন, একদম শেষ প্রশ্ন, যে তুমি মারধর খেয়েছো, তুমি বিভিন্ন নেতা মন্ত্রী এদের কাছে গেছো, তারা তোমাকে আশ্বাস দিয়েছে, ডিভিসি বলছে তোমাদেরকে আলটিমেটাম দিয়ে দিয়েছে যে 25 তারিখে খালি করে দিতে হবে। এই রকম একটা অবস্থায় দাঁড়িয়ে তোমরা কি তোমাদের জায়গায় একেবারে অটুট রয়েছো যে পুনর্বাসন চাই? এবং শিল্পের দেখো, যদি এই জায়গাটাতে দাঁড়ানো হয় তাহলে তোমাদের এই আন্দোলনের জন্য হয়তো ডিভিসি জায়গাটাকে বন্ধও করে দিতে পারে বা এখন আটকেও যেতে পারে, অথবা তোমাদেরকে ওখান থেকে উঠে যেতে হবে। যে কোনো দুটো জিনিস হবে। তোমরা শেষ একদম কি চাইছো? আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমে শিক্ষিত সমাজ এবং আমাদের রাজ্যে যিনি মুখ্যমন্ত্রী মা অন্নপূর্ণা দেবী মমতা ব্যানার্জির কাছে হাতজোড় অনুরোধ, প্রদীপ মজুমদার স্যারের কাছে, নরেন চক্রবর্তী স্যারের কাছে এবং আমাদের কীর্তি আয়ের স্যারের কাছে হাতজোড় অনুরোধ যে আমাদের এই যারা গরিব বস্তি মানুষ আছে তাদের দিকে একটু সহানুভূতির দৃষ্টি দিন, যাতে মানুষগুলো একটু বেঁচে থাকতে পারে। আপনারা ছাড়া এই গরিব মানুষগুলোর কেউ নেই, আপনারাই অভিভাবক, যা করার এবার আপনারাই করবেন। আমরা বিগত 2 বছর ধরে আন্দোলন করেছি ডিবিসি কর্তৃপক্ষের বিরুদ্ধে। সেখানে ডিবিসি কর্তৃপক্ষ তথা বিজেপি সরকার মানুষদের সঙ্গে মানে নানান রকমভাবে ছলনা করছে এবং অত্যাচার করছে। এবার এদের কি হবে আপনাদের উপর ছেড়ে দিলাম। অরিন্দমের কথা আমরা শুনলাম, আমরা চোখ রাখবো এই জায়গায় এবং এরকমই জ্বলন্ত কিছু ইস্যু তুলে আপনাদের সঙ্গে আমরা আলোচনা করব এক্সপ্রেস অনলাইনে। তবে এখনকার মতো আজকের মতন এই সময় শেষ হয়ে গেছে, সুতরাং এখানেই এই আলোচনা শেষ করতে হচ্ছে। আবারও দেখা হবে আগামীকাল আপনাদের সঙ্গে এক্সপ্রেস অনলাইন নিয়ে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। অরিন্দম, ধন্যবাদ।
এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়।